কাহিনীর শুরুতে আমরা একটি গ্রাম দেখি যেখানে চারদিকে আগুন জ্বলছে। শত্রুপক্ষ আক্রমণ করেছে। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে। এর মধ্যে সাদা পোশাকের এক মেয়েকে সেদিকে চিন্তিত হয়ে যেতে দেখা যায়। তখন এক টিনেজ কাপল সেই গ্রাম থেকে পালিয়ে যাচ্ছিল। মেয়েটা তাদেরকে থামানোর চেষ্টা করে। তাদের পিছু নিয়ে সমুদ্রের পাড়েও চলে আসে, কিন্তু তারা থামে না। পিছনে শত্রুরাও আসছিল। এটা দেখে তারা দুজন একসাথে পানিতে ঝাঁপ দেয়। আর সেই মুহূর্তে মেয়েটার ঘুম ভেঙে যায়। মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। মেয়েটার নাম গুজিয়ে। সে মেডিসিন ভ্যালির মালিক। দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে সে উঠে কিছুক্ষণ নিজেকে শান্ত করে। এরপর একটা আলো নিয়ে আস্তে আস্তে বের হয়ে বাড়ি থেকে কিছু দূরে বরফে ঘেরা জায়গায় যায়। সেখানে শুভ্র বরফের আস্তরণ সরিয়ে স্বচ্ছ কাচের মতো বরফে সংরক্ষণ করে রাখা মৃতদেহ দেখে। আর বলে, আরও একটা বছর কেটে গেল, সময় কত দ্রুত চলে যায়, কিন্তু আমি এখনো সত্যের সন্ধান পেলাম না। বরফের সংরক্ষণ করে রাখা ছেলেটার নাম গু হুয়ায়ে। একটু আগে স্বপ্নে টিনের ছেলে মেয়েগুলো পানিতে ঝাঁপ দিয়েছিল, তারাই হচ্ছে গুজিয়ে আর গু হুয়ায়ে। তবে কি সেই সত্য, তা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এরপর দৃশ্য চলে যায় সিংসুও সমুদ্রের পশ্চিম কুনলুনে একটা পাহাড়ের উপরে, যেখানে আমরা দুইজন পুরুষের মধ্যে যুদ্ধ দেখতে পাই। এর একজন হচ্ছে হুয়া ঝানবাই। সে বোট সেক্টরে 7 নম্বর সোয়ার্ডম্যান। আর অপরজন তার এক বড় ভাই সু চুং হুয়া, যে 6 নম্বর সোয়ার্ডম্যান। এখানে হুয়া ঝানবাই বলে, ভাইয়া সোয়ার্ড সেক্টর আমাকে আদেশ দিয়েছে তোমাকে নিয়ে যেতে। কিন্তু সু চুং হুয়া বলে, আমি অনেক সিনিয়রদের মেরে ফেলেছি, তাই আমি ফিরে গেলে আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু ঝানবাই তাকে অনেক অনুরোধ করে। বলে সে বোট সেক্টরের কাছে অনুরোধ করবে যাতে তার শাস্তি কমানো হয়। কিন্তু চুংহুয়া রাজি হয় না। উল্টো সে ঝানভাইকে বলে, পরবর্তী সেক্টর লিডারের জন্য তুমি উপযুক্ত, তাই তুমি হয়তো শাস্তি কমিয়ে আমার প্রাণ বাঁচাতে পারবে। কিন্তু এই সেক্টর লিডারের পদ তো আমার প্রাপ্য। এই বলে চুংহুয়া তার তলোয়ার নিয়ে এগিয়ে আসে। এবার দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়, কে জিততে পারে। দুজনের মধ্যে অনেকক্ষণ তুমুল যুদ্ধের পরও কেউ কাউকে পরাস্ত করতে পারছে না। এক পর্যায়ে চুংহুয়া সফল হয় জানবাইকে কোণঠাসা করতে। এবার চুংহুয়া বলে, তুমি যত চেষ্টা করো, কিন্তু আমার থেকে বেটার হতে পারবেন, লিডারের পদ তো আমার হবার কথা। জানবাই বলে, আমার তো তোমার সাথে প্রতিযোগিতায় যাবার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু চুংহুয়া এসব কথায় কান দেয় না। আর বলে, আমি ঘৃণা করি সেই সময়গুলো যখন পাশাপাশি যুদ্ধ করার সময় তোমাকে আমি অনেকবার বাঁচিয়েছিলাম। তখন তো জানতাম না আমাদের পরিণতি এমন হবে। জানবাই বলে, আমিও চাইনি আমাদের পরিণতি এমন হোক। তবু আমাদের ভ্রাতৃত্বের বন্ধন যদি না মানতে চাও তো সমস্যা নাই, তুমি অন্তত চিউ সুই আর মোয়ের জন্য হলেও ফিরে চলো। মোয়ের নাম শুনে চুংহুয়া ইমোশনাল হয়ে যায়। তাও সে বলে সে যেতে পারবে না, আর তাদের ভ্রাতৃত্ব এখানেই শেষ। এরপর জানবাই তার উপরে আক্রমণ করে। আবার শুরু হয় দুজনের মধ্যে লড়াই। আর কিছু সময় ধরে চলা এই লড়াইয়ে চুংহুয়া যখন তলোয়ার দিয়ে শেষ আঘাত করতে যায়, তখনই সেই তলোয়ার ভেঙে চুংহুয়ার বুকের বাঁ পাশে গেঁথে দেয় জানবাই। চুংহুয়া তখন বলে, তুমি আসলে অনেক তীক্ষ্ণ আর দ্রুত। জানবাই আবারও অনুরোধ করে তাকে ফিরে যেতে, কিন্তু চুংহুয়া সমুদ্রে লাফ দেয় আর বলে যায় জানবাই যেন মো আর চিউশুয়ের খেয়াল রাখে। জানবাই তখন উপর থেকে ভাইয়া বলে চিৎকার করা ছাড়া আর কিছুই করার ছিল না। এরপর আমরা সেক্টরের মেইন প্রাসাদ দেখি, যেখানে শিয়া চিয়ানোকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। চিয়ানো জানায় সে লিউ ফেইয়ের সাথে একটা জরুরি মিটিংয়ের ডেট ঠিক করতে যাচ্ছে। এখানে দুজনের কথা হয় জানবাইয়ের সেক্টর লিডার হিসেবে পদোন্নতি হওয়া নিয়ে। এর একজন হচ্ছে শিয়া চিয়ানো, যে 4 নম্বর সোয়ার্ডম্যান, আর অন্যজন হচ্ছে ঝো সিংঝি, সে 8 নম্বর সোয়ার্ডম্যান। সিংঝি বলে, আর 1 মাস পরেই জানবাই সেক্টর লিডার হবে, আপনার সতর্ক থাকা উচিত। চিয়ানো বলে, জানবাইকে সেক্টর লিডার পদে পদোন্নতি করা হচ্ছে, কিন্তু সে সেইটা নিতে চাচ্ছে না। কি একটা অবস্থা! এমন সময় একটা বাজ পাখির মতো পাখি অপ্রত্যাশিতভাবে তাদের মাঝখান দিয়ে উড়ে যায়। চিয়ানো বিরক্ত হয়ে বলে, এই পাখিটা ঝানভাইয়ের মতোই বেপরোয়া। এরপর সিংঝি বলে, বর্তমান সেক্টর লিডার চান তার পরেই ঝানভাই সেক্টর লিডার হোক, আর এখন সে মানতে চাইছে না। কিন্তু একবার সেক্টর লিডার হয়ে গেলে সে হয়তো বুঝে যাবে। তখন চিয়ানু বলে, তোমাকে তো শুধু ঝানভাইয়ের উপরে নজর রাখতে বলা হয়েছিল, কিন্তু তুমি পুরো বাহিনী এনে গার্ড দিয়ে রাখতেছ। সিংজি বলে, কড়া নিরাপত্তা দিলে সে পালাতে পারবে না,
চিয়ানো হেসে বলে, তোমার কি মনে হয় এসব তাকে আটকাতে পারবে? এসব কিছুই তার পালানো আটকাতে পারবে না, যদি সে পালাতে চায়। এরপর সত্যি তারা জানবাইয়ের রুমে গিয়ে দেখে সেখানে সে নেই, কোথাও যেন পালিয়ে গিয়েছে। জানবাইকে আমরা দেখতে পাই যে ঝর্ণার কাছে এক পাহাড়ে দাঁড়িয়েছিল, আর সেই পাখিটা এখানে আসে। পাখিটার নাম হচ্ছে স্নো। স্নো এভাবে এখানে চলে আসায় জানবাই তাকে বকা দিয়ে আবারও প্রাসাদে ফিরে যেতে বলে। এরপর সেখানে আসে মিস্টার নাঙ্গাং। নাঙ্গাং হচ্ছে বর্তমান সেক্টর লিডার। এরপর জানবাইকে সে তার কক্ষে ধরে আনেন। জানবাই প্রথমে সরি বলে, এভাবে না বলে বেরিয়ে যাবার জন্য। নাঙ্গাং জিজ্ঞাসা করে সে এভাবে বেরিয়ে গিয়েছিলই বা কেন। জানবাই বলে প্রকৃতিক হাওয়া খেতে আর হাঁটাহাঁটি করতে। কিন্তু নাঙ্গাং বলে এসব অজুহাত বাদ দাও, আমি জানি চুংহুয়ার মৃত্যু তুমি স্বাভাবিকভাবে নিতে পারছো না। জানবাই বলে এসব নিয়ে ভাবার সময় তার নেই। কিন্তু নাঙ্গাং বলে আমাকে তুমি বোকা বানাতে পারবে না, তোমাকে বলা হয়েছিল তাকে ফিরিয়ে আনতে, কিন্তু তুমি এনেছো তার ভাঙা তলোয়ার। আর সবাই ভুল বুঝেছে তুমি তাকে খুন করেছো, কিন্তু তুমি তো আসলে দোষী নও, আমি জানি। জানবাই বলে আমি তাকে আনতে পারিনি, মানে তার মৃত্যুর জন্য আমিই দায়ী। নাঙ্গাং বলে এসব মন থেকে মুছে ফেলো, আর সেক্টর লিডারের পদ গ্রহণ করে কাজ শুরু করতে মন দাও, আমার বয়স হয়েছে। জানবাই ইয়ার্কি করে বলে আপনার এখনও বয়স আছে, আরও 50 বছর শাসন করতে পারবেন। নাঙ্গাং বলে এসব ইয়ার্কি বাদ দাও। এমন সময় এক দাসী এসে নাঙ্গাংকে জানায় মোয়ের অনেক বড় বিপদ হয়েছে। এরপরে আমরা চিউ সুইইনকে দেখি, যে ছিল চুং হুয়ার স্ত্রী আর মো তাদের সন্তান। চিউ সুই বাচ্চা কোলে নিয়ে চিকিৎসককে অনুরোধ করছেন তার বাচ্চাকে বাঁচাতে। চিকিৎসক যদি চলে যায় তবে তার বাচ্চা আর বাঁচবে না। তখন চিকিৎসক বলে আমি সত্যি এর চিকিৎসা করতে পারবো না, কারণ আমি বের করতে পারিনি তার আসলে কি হয়েছে। তখন ঝানবাই আসে আর চিউ সুইকে সান্ত্বনা দিতে যায়, কিন্তু চিউ সুই তাকে হাত সরিয়ে রাখতে বলে। এরপর নাঙ্গাং আসলে চিউ সুই তাকে অনেক কাকুতি মিনতি করে, চিকিৎসকের সাথে কথা বলতে বলে। চিকিৎসক তখনও বলে আমি পারলে অবশ্যই তার চিকিৎসা করতাম, কিন্তু আমার পক্ষে সম্ভব না। এরপর জানবাই দাসীকে বলে চিকিৎসককে এগিয়ে দিতে। চিউ সুই বলে তবে কি মা হয়ে চোখের সামনে বাচ্চাকে মরে যেতে দেখব? কিভাবে আমি এটা সহ্য করব? নাঙ্গাং তাকে ধৈর্য ধরতে বলে। এরপর বলে একজন আছে যে হয়তো চিকিৎসা করতে পারবে। চিউসুই জানতে চায় তার কথা। জানবাই বলে সু জিয়ে, সে হচ্ছে মেডিসিন ভ্যালির মালিক। চিউসুই আবার বাচ্চাকে নিয়ে মেডিসিন ভ্যালিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নাঙ্গাং বলে সেখানে যাওয়ার নিয়ম আছে, সবাই তার চিকিৎসা পায় না। 1000 মুদ্রা আর এক বিশেষ টোকেন নিয়ে যেতে হয় চিকিৎসা পেতে। 1000 মুদ্রার ব্যবস্থা না হয় নাঙ্গাং করতে পারবে, কিন্তু ম্যাজিক্যাল টোকেন কিভাবে পাবে? এই টোকেন দক্ষ যোদ্ধারা পায়। জানবাই বলে সে খুঁজে বের করবে সেই টোকেন। এরপর জানবাই বেরিয়ে পড়ে টোকেনের সন্ধানে। নাঙ্গাং বলে এই টোকেন একমাত্র নিউ ইয়ারের ইভে কার্যকর হয়, আমাদের তার আগেই এই টোকেন নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে। জানবাই তাই চিউসুইকে মোকে নিয়ে বের হতে বলে মেডিসিন ভ্যালির উদ্দেশ্যে। সে টোকেন নিয়ে সেখানে দেখা করবে। অন্যদিকে দেখায় মেডিসিন ভ্যালির সামনে 3 জন দাঁড়িয়ে আছে তাদের লিডারকে নেওয়ার জন্য, আর নানা গল্প করছে। আজ তাদের বসের বের হবার কথা, কিন্তু এখনো আসছে না। আবার অনেকে বলে গুজিয়ে নাকি সুন্দর পুরুষদের পছন্দ করে, তাই তাদের লিডারকে রেখে দিল কি না। এসব নানা চিন্তার অবসান ঘটিয়ে তাদের বস প্রধান ফটক খুলে বেরিয়ে আসে, তাও স্বল্প কাপড়ে। ইনি হচ্ছেন সুয়া নিউয়ান সাঙ্গুয়ান। সে নাকি মস্ত বড় জুয়ারি। তার এমন অবস্থা দেখে তার লোকেরা ক্ষেপে যায়, এমনকি সুজিয়েকে মারতেও যায়। তখন সুজিয়ের এক দাসী এসে বলে তুমি খুব বাজে জুয়া খেলো, আর সতও না। তাছাড়া প্রায় 32 লাখের মতো মুদ্রা হেরেছ সুজিয়ের কাছে, এখনো কিছু টাকা বাকি। সাঙ্গুয়ান বলে আমার কাছে আর অর্থ আছে বলে তোমার মনে হয়? সেই দাসী বলে কিন্তু তোমাকে যারা নিতে আসছে তাদের কাছে তো আছে, তাড়াতাড়ি অর্থ দিয়ে বিদায় হও। কি আর করা, তারা পাওনা মিটিয়ে চলে যায়। তখন আমরা মেডিসিন ভ্যালির ভিতরে প্রবেশ করি। এখানে সেই দাসীর মুখে আমরা এই মেডিসিন ভ্যালির টুকটাক বিবরণ জানতে পারি। এও জানতে পারি আজ নিউ ইয়ার ইভ, আজ উৎসব, তাই অনেক ব্যস্ত দিন পার করছে সবাই। এখানে আমরা সুজিয়েকে বাগানে বসে বিশ্রাম নিতে দেখি, আর বাকি দাসীরা উৎসবের জন্য আয়োজন করছিল। তখন ফ্যাংলু আসে
সেই সাংগুয়ান থেকে পাওয়া অর্থ নিয়ে। ফ্যাংলুও একজন দাসী। তখন সেখানে থাকা আর এক দাসী সুয়াং হুং বলে, দিন দিন আমাদের প্রাসাদের সম্মানে নানা কলঙ্ক পড়ছে। আমাদের লিডার সুজিয়ে নাকি লোভী, চরিত্রের সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি। কবে এসব থেকে মুক্তি মিলবে সেটাই ভাবনা। সুজিয়ে বলে, আমি যদি কঠোর পরিশ্রম না করি তবে সবাইকে কিভাবে দেখব। এরপর তারা নিউ ইয়ার ইভ নিয়ে কথা বলে। তখন সুজিয়ে বলে, আমরা এবার 10টার মধ্যে 9টা টোকেনে চিকিৎসা দিয়েছি, আরেকটার কি হলো? ফ্যাং বলে, মনে হয় নষ্ট হয়ে গেছে বা অন্য কিছু, এসব ভেবে লাভ নেই। সন্ধ্যায় সবাই উৎসবে মেতে ওঠে, খাওয়া দাওয়া সুরাপান শুরু হয়। গুজিয়ে প্রতিবার একা একা নিরিবিলি গিয়ে সুরা পান করে, তাই এবার দাসীরা তাকে তাদের সাথে ব্যস্ত রাখতে চায়। কিন্তু সুজিয়ে তো অনেক বুদ্ধিমান, তাই টুক করে ফাঁকি দিয়ে একা চলে আসে লেকের কাছে, একা একা সময় কাটায়। তখন এক বয়স্ক দাসী তাকে গরম কাপড় দিয়ে যায়, টুকটাক কথা বলে আর তাকে উপদেশ দেয় অতীত ভুলে যাওয়ার জন্য, যা হয়েছে মানিয়ে নিয়ে মুভ অন করাই ভালো। এরপর সে চলে যায়। সুজিয়ে তার ঘরে ফিরে সেই 9টা ম্যাজিক টোকেন দেখে। এরপর সে বেরিয়ে পড়ে। প্রধান ফটকের কাছে আলো নিয়ে দাঁড়িয়ে ভাবে, এখন মধ্যরাত হয়ে গেছে, তবুও শেষজন আসেনি। যার কাছে ম্যাজিক টোকেন আছে সে যেন সুস্থ থাকে। এরপর সে ফিরে এসে ফটক বন্ধ করে দেয়। ফটক বন্ধ হয়ে আসবে আসবে এমন মুহূর্তে একটা তরবারি এসে ফটক পার করে ভিতরে পড়ে। সুজিয়ে দ্রুত সেটা তুলে নেয় আর ফটক খুলে রাখে। তরবারিতে ঝানভাইয়ের পরিচয় লেখা ছিল। আর এরপর ঘোড়ায় চড়ে সেখানে ঝানভাই পৌঁছে যায়। সামনে সে দাঁড়াতেই সুজিয়ে আলো উঁচু করে ভালো করে দেখে নেয়। এরপর বলে, তুমি তো আমাকে চমকেই দিয়েছিলে। ঝানভাই বলে, আমার আচরণের জন্য আমি দুঃখিত, কিন্তু এছাড়া আমার কাছে আর কিছুই করার ছিল না, ফটক বন্ধ হয়ে যাচ্ছিল। সুজিয়ে ফ্ল্যাট করে বলে, এমন সুদর্শন পুরুষ আসবে জানলে আমি অবশ্যই আরও রাত অবধি অপেক্ষা করতাম। এরপর ঝানভাই তাকে চিকিৎসার ব্যাপারে বলে। সুজিয়ে দেখে ঝানভাইয়ের হাতে ক্ষত, তাই ভাবে সে বুঝি রোগী, কিন্তু ঝানভাই বলে সে রোগী না, রোগী আসতেছে। এবার সুজিয়ে রিগোতে লাগে। সে বলে, আমার জন্য মানুষ অপেক্ষা করে, আর আমি কি না আজ অপেক্ষা করব? সম্ভব না। সুজিয়ে চলে যাচ্ছিল। ঝানভাই নানাভাবেই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। শেষ অবধি ঝানভাইকে ফ্রিজ করে দিয়ে সুজিয়ে বলে, আমার এখানে 2টা রুল। সময়ের পরে এলে কারো চিকিৎসা হয় না, আর যার চিকিৎসা হয় না সেটা তার ভাগ্যই ছিল। ঝানভাই আরও অনুরোধ করে, কিন্তু সুজিয়ে কিছুই মেনে নেয় না। ঝানভাই দৃঢ় প্রতিজ্ঞ, সে মোয়ের চিকিৎসা করিয়ে ছাড়বে। তাই এবার সে তার সমস্ত শক্তি দিয়ে প্রধান ফটক খুলে ফেলে। সুজিয়ে অবাক হয়। এবার আরও 4জন দাসী সেখানে উপস্থিত হয়। ঝানভাই যখন তাদের দিকে এগিয়ে আসে তখন মাঝে একটা উঠোন মতো ছিল, আর সেখানে অনেকটা গুপ্ত ট্র্যাপ সেট করা ছিল। সুজিয়ে সেগুলো অন করে দিতে বলে। ঝানভাই তার জানপ্রাণ আর দক্ষতা নিয়ে সেই ট্র্যাপগুলোর মোকাবিলা করতে থাকে। একটা অসাধারণ অ্যাকশন সিন দেখানো হয়। ঝানভাই প্রতিটা স্টেপ ছিল নজর কাড়ার মতোই। এভাবে অনেকক্ষণ লড়াই করার পর ঝানভাই সব ট্র্যাপ ধ্বংস করে ফেলে। দাসীরা বলে, এই প্রথম কেউ এই ট্র্যাপ ধ্বংস করতে সক্ষম হলো। এই ছেলে আসলে কে? তার কি মৃত্যুর ইচ্ছা জেগেছে? সব ট্র্যাপ ধ্বংস করে ঝানভাই আর সুজিয়ের দিকে না গিয়ে একদম প্রধান ফটকের বাইরে গিয়ে সুজিয়ের কাছে ক্ষমা চায়, আর বলে সে যদি বাইরে এসে তার রোগীর চিকিৎসা করে দেয় তবে সে সারা জীবন তার দাস হয়ে থাকতে রাজি। সুজিয়ে এসে বলে, যার জন্য তুমি এত লড়াই করছো, কই সে? এখনো যে এলো না। কে সেই বিশেষ ব্যক্তি যার জন্য তুমি জীবনের ঝুঁকি নিচ্ছ? ঝানভাই বলে, তার চিকিৎসার জন্য আমার জীবন লাগলে আমি সেটাও দিতে প্রস্তুত। সুজিয়ে হেসে বলে, এসব বলা যায় সহজে, কিন্তু আদতে এসব হয় না। এরপর সেখানে মুখে নিয়ে আসে চিউসুই। সুজিয়ের পায়ে ধরে রিকোয়েস্ট করে যাতে তার বাচ্চাকে বাঁচানো হয়। সুজিয়ে ভাবে এটা বুঝি ঝানভাইয়ের সন্তান, তাই তাকে ভালো বাবার উপাধি দেয়। কিন্তু ঝানভাই বলে, সে আমার সন্তান না, তবে সন্তান থেকেও কম না, অনুগ্রহ করে তার চিকিৎসা করুন। সুজিয়ে ভালো করে বাচ্চাটিকে কিছুক্ষণ দেখে, এরপর কিছু না বলে ভিতরে চলে যায়। সবাই ভাবে সে বুঝি চিকিৎসা করবে না, কিন্তু সে যেতে যেতে বলে, এটা এই বছরের প্রথম ম্যাজিক টোকেন হবে। বাচ্চাটিকে ভ্যালির ফার্মেসিতে এনে চিকিৎসা শুরু করে সুজিয়ে।
দাসীরা মেডিসিন তৈরি করতে থাকে। বাচ্চাটা এখনো কোমায় আছে, তাই এখন বিশেষ থেরাপি হিসেবে সুচ গরম করে তা দিয়ে চিকিৎসা করা হবে। জানবাই, চিউসুই আর অন্যরা ফটকের বাইরে অপেক্ষা করতে থাকে। সারা রাত পার হয়ে যায়। সকালের আলো ফুটে ওঠে। সারা রাত কঠোর পরিশ্রমের ফলে বাচ্চার জ্ঞান ফিরে আসলে সবাই স্বস্তি পায়। সুজিয়ে একেবারেই ক্লান্ত হয়ে গিয়েছিল। আর একটু হলেই মাথা ঘুরে পড়ে যেত। এরপর সে বাচ্চার দেখাশোনার জন্য দুই দাসীকে পালা করে সতর্কতার সাথে ডিউটি করতে বলে। এদিকে বাইরে অপেক্ষারত ঝানবাইদের দেখে রাস্তা দিয়ে যাওয়া লোকেরা বলতে থাকে, এদের হয়তো অনেক জটিল কেস, তাই এখনও বসে আছে। এর কিছুক্ষণ পর সুজিয়ে তার দুই দাসীকে নিয়ে বের হয়ে আসে। চিউসুই দ্রুত এগিয়ে গিয়ে বলে, আমার বাচ্চা কেমন আছে? তার কি জ্ঞান ফিরেছে? সুজিয়ে বলে, তার জ্ঞান এসেছে। আসলে মো একটা প্রি ম্যাচুয়ার বেবি, সময়ের আগেই জন্ম নিয়েছিল, তাই সে অনেক দুর্বল। আর তার শরীরে নানা প্রবলেম আছে। যদিও সে অনেক টিকে ছিল। বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানবাই জানতে চায়। আর তার চিকিৎসা করে সুস্থ করা সম্ভব কিনা সেটাও জানতে চায়। সুজিয়ে বলে, অবশ্যই সম্ভব। 3 দিন লাগবে তার সুস্থ হতে। আর এই 3 দিন আপনারা তার সাথে দেখা করতে যেতে পারবেন না। চিউসুই তো ভেঙে পড়ে যে বাচ্চার জন্মের পরে একদিনও কাজ ছাড়া করেনি সে। সেই বাচ্চাকে 3 দিন দূরে রাখতে হবে। মায়ের মন তো পারবে না, তাই সে সুজিয়েকে অনুরোধ করে একবার দেখা করতে দেওয়ার জন্য। সুজিয়ে বলে, ঠিক আছে, দেখা করতে পারবেন, তবে দেখা করে সাথে নিয়েও চলে যাবেন। আমি আর চিকিৎসা করব না। এখন ভেবে দেখুন কি করবেন। জানবাই তখন বলে, আপনি কি নিশ্চিত 3 দিনে সে সুস্থ হবে? সুজিয়ে বলে, আমাকে চ্যালেঞ্জ না করে যদি বিশ্বাস না করেন তো আপনারা চলে যেতে পারেন, আর নাইলে অপেক্ষা করুন। এ বলে সুজিয়ে চলে যায়। জানবাই তখন চিউসুইকে বলে, 3টা মাত্র দিন, একটু কষ্ট করে মানিয়ে নাও। এদিকে দাসী জিজ্ঞেস করে, তাদের থাকার ব্যবস্থা কোথায় হবে? সুজিয়ে বলে, গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দাও। কিন্তু দাসী বলে, রোগী ছাড়া কেউ ভ্যালিতে স্থান পায় না থাকার জন্য। রোগীর আত্মীয়রা থাকে পাহাড়ের টিলার ওখানে, তাইলে এরা কেন গেস্ট রুমে থাকবে? জানবাই সুদর্শন বলে কি এই সুযোগ? কিন্তু আরেক দাসী বলে, জানবাই কিন্তু সব ট্রাপ ধ্বংস করার পরও বাইরে গিয়ে অনুরোধ করেছিল। তার মানে সুজিয়ে কেসে যথেষ্ট সম্মান করে, আর এজন্যই সুযোগ পেতেই পারে। তখন সে বুঝতে পারে। এরপর তাদের গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। গভীর রাতে সুহুয়ায়ের মৃতদেহের পাশে গিয়ে সুজিয়ে বলে, জানো, আজ একজন এসেছে যে একটা বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিল, ঠিক তোমার মতো। তুমি যেভাবে সেদিন আমাকে বাঁচিয়ে রেখেছিলে। এরপর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। পানিতে ঝাঁপ দেওয়ার পর সুহুয়ায়ে একটা বরফের চাকার উপরে সুজিয়েকে তুলিয়ে দিয়ে নিজে পানিতে থাকে। অন্যদিকে ঝানবাই একটা নিরিবিলি জায়গায় গিয়ে চুংহুয়াকে স্মরণ করে। আজ তাদের অ্যানিভার্সারি। আজকের দিনে তারা সতীর্থ ভাই হয়ে একে অন্যকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছিল। ঝানবাই বলে, আগে আমরা পূর্ণিমার রাতে একসাথে সুরা পান করতাম, আর আজ আমি একা। সিন আবারও সুজিয়ের কাছে যায়, যেখানে সে একটা সিলভার হেয়ারপিন দেখিয়ে বলে, এটা তোমার দেওয়া হেয়ারপিন সুহুয়ায়ে। আমি প্রতিদিন পড়ি, কিন্তু তুমি কবে জেগে উঠবে? তুমি দ্রুত জেগে ওঠো, নাইলে আমি যে তোমার অপেক্ষায় বুড়ি হয়ে যাব। জানবাই নিরিবিলি একটা জায়গায় বসেছিল। তখন সুজিয়ে ফিরছিল। তাকে দেখে জানবাই উঠে সম্মান জানায়, কিন্তু সুজিয়ে বলে, এটা রেস্ট্রিক্টেড জায়গা, কেউ বলেনি তোমায়? তুমি এখানে কেন এসেছো? জানবাই বলে, জায়গাটা সুন্দর, শীতল বাতাস, চাঁদের আলো, সব মিলিয়ে প্রাকৃতিক রূপ দেখছিলাম আর কি। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। এটা বলে জানবাই চলে যায়। এদিকে চিউসুই তার সন্তানকে দেখার জন্য বারবার ফার্মেসির দরজায় যায় আর ফিরে আসে। তখন জানবাই বলে, এখন রাত হয়ে গেছে, তুমি বিশ্রাম নাও গিয়ে, আমি এখানে আছি। চিউসুই কথা বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। তার অনেক রাগ জমে আছে জানবাইয়ের উপরে। চিউসুই যাবার পর আস্তে আস্তে দরজা ফাঁকা করে ভিতরে ঢোকে জানবাই। তারপর দরজা লাগিয়ে দেয়। পরের দিন সকালে সুজিয়েকে দেখা যায় জঙ্গলের দিকে যেতে। সেখানে গিয়ে সে বিভিন্ন গাছ থেকে বৃষ্টি সংগ্রহ করতে থাকে। তখন সেখানে উপস্থিত হয় জানবাই। সে জিজ্ঞাসা করে, এগুলো কি মোয়ের চিকিৎসার জন্য? সুজিয়ে একটু চমকে যায়। জানবাই বলে, সরি, আমি এভাবে ভয় দিতে চাইনি। সুজিয়ে বলে, তাহলে আগে থেকে আওয়াজ দেওয়া উচিত ছিল। জানবাই হয়তো সুজিয়ের সাথে ফ্রি হতে চেয়েছিল,
তাই সে বলে এই জঙ্গলে বন্য জন্তু থাকতে পারে, তাই সতর্ক করছিলাম। কিন্তু সুজিয়ে বলে তার এসবের দরকার নেই। এমনকি জানবাই সাহায্য করতে চাইলেও সে ফিরিয়ে দেয়। এরপর সুজিয়ে তার ঘরে এসে সেই বৃষ্টির পানি তার জানালায় রাখা একটা টবে দেয়। দূর থেকে ঝানবাই এটা দেখে। এরপর আমরা জঙ্গলের কিছু দূরে একটা ফাঁকা জায়গায় চাইনিজ প্রাচীন পাথর গুটি খেলার বিশাল কোর্ট দেখি। সেখানে একজন পুরুষ এসে তার পক্ষে চাল দেয়। এরপরের দৃশ্যে দেখা যায় সুজিয়ে তার দাসীদের নিয়ে সেখানে আসে আর তার পক্ষে চাল দিতে বসে। তখন দাসীরা আলাপ করে তারা এত বছর দুজন দুজনকে না দেখে গেম খেলে যাচ্ছে। সুজিয়ে তো এখনো জানেই না অপর পাশের মানুষটা ছেলে না মেয়ে। এরম নানা কথা বলতে বলতে সুজিয়ে তার ডান দিয়ে চলে আসে। তখন দাসী জিজ্ঞাসা করে এভাবে খেলার মজা কি? সুজিয়ে বলে এক প্রকার মানসিক শান্তি। সেখান থেকে ফিরে গাছে পানি দেওয়ার সময় খবর আসে ময়ের অবস্থার অবনতি হচ্ছে। এদিকে 3 দিন হয়ে গেছে, তাই চিউসুই অস্থির। এখনো কেন তার বাচ্চাকে সে পাচ্ছে না? সে কি সুস্থ হয়নি? জানবাই তাকে সান্ত্বনা দেয়, ধৈর্য ধরতে বলে। তখন সুজিয়ে ছুটতে ছুটতে আসছিল ফার্মেসির দিকে। সুজিয়েকে প্রশ্ন করলে সে তখন উত্তর দেয় না কিছুই। টেনশন আরও বেড়ে যায়। এবার সুজিয়ের সাথে ফার্মেসিতে চিউসুই আর ঝানভাইও ঢুকে পড়ে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু বাচ্চাটা তখনও জেগে ওঠেনি। সুজিয়ের কারণ বের করতে থাকে। তখন চিউসুই দ্রুত বাচ্চাকে কোলে নিয়ে দেখে বাচ্চা আর নিঃশ্বাস নিচ্ছে না, হয়তো মারা গেছে। এখন আর তার সহ্য হয় না। সে সুজিয়েকে খুনি হিসেবে দায়ী করে। সুজিয়ে চিন্তা করে কি করা যায়। শেষবারের মতো সুযোগ চায়, কিন্তু বাচ্চাকে নিতে আসলে বাধা দেয় ঝানবাই। সে বলে আপনার কথায় 3 দিন আমরা এখানে আসিনি, কিন্তু আজ 3 দিন পর এই অবস্থায় কেন পাবো আমরা? ঝানবাই তার দিকে তরবারি সামনে ধরে। সুজিয়ে পিছনে গিয়ে বসে ভাবে কোথায় তার মিস হয়ে গেছে যে বাচ্চাটা সুস্থ হলো না। আর কী বা করতে হবে এখন তাকে। অনেক ভেবে সে বরফের গুহার কথা বের করে, যেখানে 1000 বছরেও বরফ গলে না আর হাড় হিম করা ঠান্ডা। শেষবারের মতো সুযোগ চায় সুজিয়ে, আর নইলে টাকা ফেরত নিয়ে চলে যেতে বলে। কিন্তু এর জন্য যেন তারা আফসোস না করে। ঝানবাই তখন বুঝিয়ে চিউশিকে রাজি করায়। এরপর বাচ্চা নিয়ে তারা বরফের গুহায় যায়। সুজিয়ে সবাইকে বের করে দিয়ে বাচ্চার চিকিৎসা শুরু করে। বরফের গুহায় ছিল হাড় হিম করা ঠান্ডা, তাই এক দাসীকে অন্যজন সুজিয়ের জন্য গরম কাপড় আনতে পাঠায়। কিন্তু যখন সে ফিরে আসে তখন জানায় সাংগুয়ান এসে নাকি গ্যাঞ্জাম করছে বাইরে। আগেরবার হেরে গিয়ে এখন দল নিয়ে এসেছে। তখন 2 দাসে গিয়ে পরিস্থিতি দেখে আসতে যায়, কারণ এখন সুজিয়ে ব্যস্ত একটা প্রাণ বাঁচাতে। তাকে বিরক্ত করা যাবে না। সাংগুয়ান তো ফটকের বাইরে এসে চিৎকার করতে থাকে, আর এবার সে একজন মেয়েকে নিয়ে এসেছে বাজি ধরে জুয়া খেলার জন্য। অনেক বলার পরও এপাশ থেকে দরজা খোলার সাহস পায় না। তখন ঝানবাই এসে বলে ফটক খুলে দাও, আমি দেখছি। এরপর ঝানবাই যখন তাদের সামনে আসে আর মেয়েটাকে ছেড়ে দিতে বলে, তখন সাংগুয়ান আর তার দল তাকে নিয়ে নানা মন্তব্য করে। এমনকি সুজিয়ে আর ঝানবাইকে জড়িয়ে নানা নোংরা কথাও বলা শুরু করে। এরপর ঝানবাই বলে তোমরা তাইলে লড়াই করতে যাচ্ছ। সাংগুয়ান তো তাকে চিনত না, তাই সে মেয়েটাকে আটকে রেখে বাকিদের বলে ঝানবাইকে মারতে। কিন্তু এক এক করে সবাইকে মেরে পরাস্ত করতে থাকে ঝানবাই। অন্যদিকে কড়া ঠান্ডার মধ্যে সুজিয়ে তার কাজ চালিয়ে যেতে থাকে। তবে ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ছিল। অবশেষে সে বাচ্চার জ্ঞান ফেরাতে সফল হয়, আর বাচ্চা কান্না করে। সবাই যেন স্বস্তি ফিরে পায়। বাচ্চাকে মায়ের কোলে দিয়ে মেডিসিনের প্রেসক্রিপশন তৈরি করে দেয়, আর সেভাবে রিপোর্ট করতে বলে। এদিকে সবাইকে পরাস্ত হতে দেখে সাংগুয়ান ঘাবড়ে যায়। সে বলে কাছে আসলে মেয়েটাকে মেরে ফেলবো, কিন্তু ঝানবাই দূর থেকেই তাকে মেরে দিয়ে ছুঁড়ে ফেলে আর বলে এরপর এখানে ঝামেলা করতে আসলে আমি ঝানবাই কাউকে ক্ষমা করব না। এবার পরিচয় পেয়ে তো তারা ভয়ে পালিয়ে যায়। এরপর ঝানবাই আবার ফিরে আসে বরফের গুহায়। মো সুস্থ হওয়ায় ঝানবাই ধন্যবাদ জানায় আর নিজের আচরণের জন্য ক্ষমা চায়। কিন্তু দাসীরা বলে ক্ষমা চেয়ে আর কি, এখন সুজিও অনেক দুর্বল হয়ে গেছে, তার ঠান্ডার প্রবলেম আছে, এর থেকে সুস্থ হতে সময় লাগবে। এর দায়ভার তো তারা নেবে না। এরপর সুজিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন দাসীরা বলে এর চিকিৎসা করতে হলে হট স্প্রিং এরিয়াতে যেতে হবে।
ব্লাড পুশ টেকনিক ইউজ করতে হবে। জানবাই সুজিয়াকে কোলে করে হট স্প্রিংয়ে নিয়ে আসে আর পানির নিচে তাকে ব্লাড পুশ টেকনিক ইউজ করতে থাকে। কিন্তু এর মাঝে জ্ঞান ফিরে আসায় সুজিয়ে তো ঝানবাইয়ের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু ঝানবাই তাকে অজ্ঞান করে আবারও ব্লাড পুশ টেকনিক ইউজ করতে থাকে। এরপর সুস্থ হয়ে উঠে আসার পর সুজি এগিয়ে তাকে থাপ্পড় দেয়। জানবাই তো অবাক কেন সে তাকে থাপ্পড় মারল। সুজিয়ে বলে, উপকার করার জন্য ধন্যবাদ, তবে থাপ্পড় পাওনা ছিল। তোমার মতো কুৎসিত মানুষের সাথে কথা বলার ইচ্ছা আমার নেই। এরপর রাতে দুই দাসী যখন সুজিয়ের ওষুধ সেবা দিচ্ছিল তখন একজন ঝানভাইয়ের উপকারের কথা বলে, আর ব্লাড পুশ টেকনিকের জন্য সে এখন অনেকটা দুর্বল হয়ে পড়েছে। অবশ্য সুজিয়ে বলে বাচ্চাটির এই অবস্থার জন্য তার নিজের মা দায়ী ছিল। হয়তো সে বাচ্চাকে বুকের দুধ খাইয়েছিল, কিন্তু তাকে কোনো কিছু খাওয়ানো নিষেধ ছিল। তার উপরে বাচ্চাটা জটিল রোগে আক্রান্ত, যার কোনো চিকিৎসা নেই। দাসী বলে এই কথা তারা তাকে জানালে সে অনেকটা ভেঙে পড়বে। সুজিয়ে বলে যদি ওষুধ দিতে হয় তাইলে তার দ্রুত খেয়ে ফেলাই ভালো। পরের দিন সুজিয়ে দেখা করতে আসে ঝানবাই আর চিউসুইয়ের সাথে, কিন্তু চিউসুই তখন মোয়ের কাছে ছিল। তখন ঝানবাই জানতে চায় সুজিয়ে কেন তাদের ডেকে পাঠালো এখানে, মোয়ের অবস্থা নিয়ে কিছু কি সে বলবে। সুজিয়ে বলে চিউসুই আসলে বলবো, কিন্তু ঝানবাই বুঝতে পারে হয়তো খারাপ খবর, তাই সে আগে তাকে জানাতে বলে। তখন সুজিয়ে সব খুলে বলে মোয়ের ব্যাপারে। সব শুনে প্রথমে বিশ্বাস করতে পারে না, কারণ প্রথমে তো অনেক আশা নিয়ে সুজিয়ে তাদেরকে ভরসা দিয়েছিল। তবে এখন এই কথায় কেন? সুজিয়ে বলে মো এখন বেঁচে আছে ঠিকই, কারণ তাকে আমি মেডিসিন দিয়ে রেখেছি, কিন্তু তার কাছে এখন বেঁচে থাকা মানে প্রতিদিন একটু একটু করে পেইন নেওয়া। ঝানবাই বলে এখন সে আবারও ভালো চিকিৎসক খুঁজে এনে দেখাবে মোকে, এর জন্য যা করতে হয় সে করবে। সুজিয়েকে অনুরোধ করে এসব কথা যেন সে চিউসুইকে না জানায়, এই বলে সে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু এসব কথা শুনে ফেলে চিউসুই। সে আবার তার বাচ্চার কাছে ফিরে গিয়ে দাসীকে অজুহাত দিয়ে সরিয়ে দেয়। এরপর বাচ্চার থেকে বিদায় নেয় আর বলে তার ভুলে আজ তার সন্তান কষ্ট পাচ্ছে, এর থেকে মরে যাওয়া ভালো। এ জন্মে ভালো জীবন দিতে পারিনি, তাই পরের জন্মে যেন ভালো একটা জীবন পায় তার সন্তান। এরপর সে আড়ালে বেরিয়ে চলে যায়। এর কিছু সময় পরে ঝানবাই আসে আর চিউসুইকে খোঁজে, কিন্তু রুমে শুধু বাচ্চাই ছিল। এরপর দাসীর কাছে শুনে দেখে সে এখানেই ছিল, কিন্তু এখন নেই। এরপর বাচ্চার কাপড়ের মধ্যে সে চিউসুইয়ের আংটি পায় আর বুঝতে পারে সে চলে গেছে। বাইরে সে এক দাসীর কাছে জানতে পারে সে পাহাড়ের দিকে গেছে। অন্যদিকে এ খবর যখন সুজিয়ের কাছে যায় তখন সেও দাসীদের নিয়ে বেরিয়ে পড়ে। পাহাড়ে গিয়ে দেখে একদম কিনারায় বসে আছে চিউসুই। জানবাই তাকে অনুরোধ করে আর বোঝায়, কিন্তু সে বলে সে সব শুনেছে, তার সন্তান যে বেশি দিন বাঁচবে না তা সে জানে, তাই এখন তাকে না আটকানোই ভালো। এরপর চিউসুই চুংহুয়ার ফিউনারেলে সে ঝানবাইকে যা বলেছিল তার জন্য ক্ষমা চায়, আর এরপর সে পাহাড় থেকে লাফ দেয়। কিন্তু সাথে সাথে ঝানবাই লাফ দেয় আর একটা ডাল ধরে ঝুলে থাকে। সুজিয়ে তার দাসীদের নিয়ে সেখানে উপস্থিত হয়। ঝানবাই থেকে হাত ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে চিউসুই, কিন্তু এক পর্যায়ে ডাল ভেঙে তারা দুজনেই পড়ে যায়। তখন ঝানবাই তাকে উপরে ছুঁড়ে দিয়ে নিজে খাদে পড়ে যায়। চিউসুই তো বেঁচে যায়। সুজিয়ে বলে নিচে অনেক গাছপালা আছে, তাই সে পড়ে গিয়েও বেঁচে থাকবে। এখনই নিচে লোক পাঠিয়ে প্রতিদিকে খোঁজ লাগানোর ব্যবস্থা করো। এদিকে খাদের নিচে আহত অজ্ঞান হয়ে পড়ে আছে ঝানবাই। এমন সময় তার পাখি স্নো এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সুজিয়ের কথা মতো সবাই যখন খুঁজছিল তখন স্নো গিয়ে তাদের পথ দেখায়। অবশেষে তাকে খুঁজে পাওয়া যায় আর নিয়ে আসা হয়। সে অনেক আহত হয়েছে, তার হাত ভেঙে গেছে। কিছুদিন আগে তার ভিতরের পাওয়ার দিয়ে সুজিয়েকে সাহায্য করেছিল, এর জন্যই পাওয়ার কম থাকায় তার এতটা আঘাত লেগেছে। সুজিয়ে তখন তার প্রতিদান হিসেবে সর্বোচ্চ চেষ্টা করে তাকে সুস্থ করে তুলতে চায়। প্রথমে হাত ভাঙা হাড় আর আহত মাংসপেশির চিকিৎসা করে। এরপর তার কি কি পরিচর্যা লাগবে তা জানিয়ে দেয় দাসীকে। এরপর সেখান থেকে বের হয়ে যায়। তখন চিউসুই এসে জানতে চায় ঝানবাইয়ের কি অবস্থা। সুজিয়ে অনেক ঠান্ডাভাবে বলে সে বেঁচে আছে। এরপর দৃশ্য শিফট হয় ইউয়ানি সেক্টরে, যেখানকার লিডার হচ্ছে চ্যাং উজু। সে খুবই হিংস্র চরিত্রের, আর তার 5 অনুচর যাদেরকে মিঙ্গোজি বলা হয়।
তারা ছিল কুখ্যাত। তারা মার্শাল সেক্টরের উপরে কব্জা করার জন্য বহুদিন ধরে নিজেদেরকে শক্তিশালী করে প্রস্তুত করে যাচ্ছে। এখানে আমরা প্রথমে মিয়াও সুই, মিয়াও হুও, মিং লিকে দেখতে পাই। তারা লিডারের সাথে দেখা করতে আসে। লিডার চ্যাং উজু বাইরে তাকিয়ে বলে, এখনই সময়, তোমরা যাও। এরপর আমরা একটা কারাগারের মতো দেখি, যেখানে টং আর লিয়ে সিং নামের দুইজন ছিল, আর তার সাথে আরও অনেকে। এরপর একজন এসে তাদেরকে ডেকে নিয়ে যায়। তাদেরকে নেওয়া হয় সুরাফিল্ড নামের একটি জায়গায়। এখানে একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে তাদের মধ্যে লড়াই হবে, এবং সর্বশেষ যে সবাইকে মেরে জিততে পারবে তাকে সেক্টরের অ্যাসাসিন বা গুপ্ত খুনি পদ দেওয়া হবে। যথাসময়ে লড়াই শুরু হয়। এরিয়ার বাইরে নেকড়ে অপেক্ষা করতে থাকে। কেউ যদি সেখানে পড়ে যায় তবে মৃত্যু নিশ্চিত। আর একটা নির্দিষ্ট জায়গায় বসে মিং গজিরা এই লড়াই উপভোগ করছিল। প্রথমে সবাই লড়াই করলেও টং চুপচাপ কিছু ভাবছিল। এখন সবাই লড়াই করছে, কে জিতবে কে হারবে। এর মধ্যে দু একজন বাইরে নেকড়ের মুখেও গেছে। টং এবার লড়াই করতে শুরু করে, আর সে অনেক ভালোই লড়াই করছিল আর সবাইকে পরাস্ত করতে থাকে। কিন্তু এক পর্যায়ে সে এরিয়ার বাইরে চলে যায় আর নেকড়ে তাকে আক্রমণ করে। তখন সে নেকড়ের সাথেও লড়াই করতে থাকে। এখানে আমরা আরেক মিঙ্গজিকে দেখি, যার নাম মিয়াও কং। অন্যদিকে এরিয়ার মধ্যে প্রায় মানুষ কমে এসেছে। সবাই ভাবে টং হয়তো বেঁচে ফিরতে পারবে না, কিন্তু সবাইকে চমকে দিয়ে টং আহত হয়েও বেঁচে ফিরে আসে। এবার লড়াই বাকি টং আর লিয়ে সিংয়ের, কিন্তু তাদের থামিয়ে দেওয়া হয়। লিডার দুজনকেই ডেকেছে তাই। দৃশ্য আবারও ফিরে আসে মেডিসিন ভ্যালিতে। জানবাইয়ের ক্ষত সেরে গেছে, কিন্তু সে এখনও জেগে ওঠেনি। হয়তো সে কোমায় চলে গেছে। সুজিয়ে চিন্তায় পড়ে যায়। এরপর দেখা যায় জানবাই ঘুমের ঘোরে চুংহুয়া আর চিউশুয়ের নাম নিচ্ছে। তখন সুজিয়ে বের হয়ে আসে। চিউশুই তাকে জানবাইয়ের পরিস্থিতি সম্পর্কে জানতে চায়। সুজিয়ে বলে, শরীরের ক্ষত তো সারানো সম্ভব, কিন্তু মনের ক্ষত তো আর সারানো যায় না। এমন কিছু কি আছে যা জানবাইকে মানসিক পীড়া দিচ্ছে? চিউশুই জানে কি না তা জিজ্ঞাসা করে। তখন চিউশুই 6 মাস আগের ঘটনা বলে, যখন চুংহুয়ার ব্যাপারে কথা উঠে আসে। চুংহুয়া সোয়াট সেক্টরের সাথে প্রতারণা করে ইউয়ানি সেক্টরে জয়েন করতে চায়। এর জন্য সে সোয়াট সেক্টরের অনেককে আহত করে। জানবাইয়ের উপরে দায়িত্ব ছিল তাকে বুঝিয়ে ফিরিয়ে আনা, কিন্তু সে তাকে খুন করে। তাই চিউশুই এখনও জানবাইকে খুনি ভাবে। এখানে সুজিয়ে জানতে পারে চুংহুয়া হচ্ছে চিউশির স্বামী আর মোয়ের বাবা। জানবাইয়ের এই কাজকর্মের পিছনে কারণ ছিল, কিন্তু কেউ সেটা তলিয়ে দেখেনি। এটাই হয়তো তাকে মানসিক পীড়া দিচ্ছে। সুজিয়ে ফিরে এসে ভাবতে থাকে সে কারো স্বামী না, কারো বাবা না, কিন্তু তারপরও সে নিজের প্রতিজ্ঞার মধ্যে আটকে গেছে, আর সেটা তাকে বের হতে দিচ্ছে না। এরপর সুজিয়ে আবারও সুহুয়াইয়ের মৃতদেহের পাশে বসে বলে, জানবাইয়ের এই পরিস্থিতি আমাকে অতীত মনে করিয়ে দিয়েছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে লিয়াও সাংগ্রান নামের একজন চিকিৎসক, যে কিনা সুজিয়ের শিক্ষা গুরু ছিল। তার কাছে সুজিয়ে একদিন বলেছিল, আমি চিকিৎসা বিজ্ঞানের সেই স্তরে যেতে চাই, যেখানে গেলে বরফে জমে থাকার পরও মানুষকে জীবিত করে আনতে পারবো। যতক্ষণ আশা থাকবে ততক্ষণ আমি চালিয়ে যাব, হাল ছাড়বো না। এরপর সিন বর্তমানে আসলে আমরা সুজিয়ে আর প্রধান দাসী হংকে লাইব্রেরিতে যেতে দেখি। সুজিয়ে বইপত্র ঘাটাঘাটি করে, একটা না একটা সমাধান বের করবেই। সে আশা ছাড়বে না এর শেষ পর্যন্ত দেখা ছাড়া। দিন রাত এক করে সে বিভিন্ন বইপত্র পড়ায় ব্যস্ত হয়। এর মধ্যে খবর আসে জানবাইয়ের অবস্থা খারাপ দিকে গেছে। সুজিয়ে দ্রুত সেখানে যায়। সে চেক করে দেখে ভিতরের অনেক অংশ হার্ট ড্যামেজের পথে, মেন্টাল ড্যামেজ হচ্ছে। এই সময় দেখা যায় স্বপ্নের মধ্যে জানবাই দেখতে থাকে চুংহুয়া চিউশুই তাকে অপরাধী, খুনি বলে দোষ দিচ্ছে। একটা গোলকধাঁধার মধ্যে সে আটকে গেছে। এরপর স্বপ্নের মধ্যে পাহাড় থেকে খাদে পড়ে যায়। তখন কে যেন তার হাত ধরে বলে, জানবাই উঠে পড়ো, আমি মোয়ের চিকিৎসার পথ খুঁজে পেয়েছি। তখন জ্ঞান আসে জানবাইয়ের। এরপর সে উঠে সুজিয়েকে ধন্যবাদ দেয়, বাকিদের কথা জিজ্ঞাসা করে, আর জানতে পারে সে 3 মাস কোমায় ছিল। এরপর চিউশুই আসে দেখা করতে। সরি বলে, কারণ তার জন্যই আজ জানবাই মারা যাচ্ছিল। তারা শেষ আসা পর্যন্ত কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দৃশ্য আবারও আসে ইউয়ানি সেক্টরে। জিতে যাওয়া দুজনকে চ্যাং উজুর সাথে দেখা করানো হয়। এদের মধ্যে টং খুবই রুক্ষ, কাঠখোট্টা স্বভাবের। চ্যাং উজু তাদের বলে, দুজনই বেশ হিংস্র প্রকৃতির, এর জন্য টিকে আছে, কিন্তু আমি রাখবো একজনকে। তাই তোমাদের মধ্যে যে কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবে সে হবে আমার সেক্টরের অ্যাসাসিন।
আর দুজনই যদি বেঁচে থাকো তাহলে দুজনকেই ছেড়ে দেওয়া হবে। দুজনে এই শুনে চলে যায়। এরপর তাদের কারাগারে দেখা যায়। অপরজন বলে, সকাল পর্যন্ত বেঁচে গেলেই আমরা মুক্ত, তাই তোমাকে মারতে যাচ্ছি না। এরপর আমাদের পথ আলাদা, তাই এখানে সব ঘটনা ভুলে যেও। কিন্তু টং তার ভিতরের পাওয়ার কাজে লাগিয়ে তাকে মেরে ফেলে আর বলে, আমি কাউকে বিশ্বাস করি না, তোমার মরে যাওয়াই উচিত হবে। এরপর আমরা সুজিয়ে আর জানবাইকে দেখি একসাথে পানীয় পান করতে। জানবাই নিজের তৈরি করে দেয়। এটা সুজিয়ের প্রতি তার কৃতজ্ঞ প্রকাশ করে। সুজিয়ে নিজের জীবন বাজি রেখে শুধু একটা নয়, 3টা প্রাণ বাঁচিয়েছে। মই জন্য অনেক খুঁজে প্রাচীন চিকিৎসা পদ্ধতি বের করেছে। এসব কথা শুনে সুজিয়ে বলে, তুমি এখন সেই প্রেসক্রিপশন পেতে এমন কথা বলছো? জানবাই বলে সে সত্যিই কৃতজ্ঞ, কিন্তু সে আবার প্রেসক্রিপশন চায় না এমন না। আর সুজিয়ে নিজেই বলেছিল জানবাই সুস্থ হলে তাকে সে উপায় বলে দেবে। সুজিয়ে বলে আগামীকাল সে দেবে, এই বলে চলে আসে। রাতে লাইব্রেরিতে বসে সে কাগজে উপকরণগুলো লিখতে থাকে। তখন প্রধান দাসী এসে বলে, এই উপকরণগুলো খুবই রেয়ার, প্রাচীন আর বিভিন্ন সেক্টরে ছড়িয়ে আছে, আর এগুলো ম্যাজিক্যাল পাওয়ার সম্পন্ন উপকরণ। সুজিয়ে বলে, এই পদ্ধতি কাজে লাগবে কি না জানি না, কারণ আগে কেউ ওই পরীক্ষা করে দেখেনি, তবে শেষ আশা হিসেবে এটা করাই যায়। পরের দিন ঝানবাই আর চিউসুই আসে দেখা করতে। সুজিয়ে ঝানবাইকে সব খুলে বলে আর উপকরণগুলো সম্পর্কে ধারণা দেয়। এটাও বলে দেয় এই পদ্ধতি আগে কেউ পরীক্ষা করেনি, তাই শিওর না। জানবাই বলে, যতক্ষণ পর্যন্ত শেষ আশা থাকবে ততক্ষণ আমি হাল ছাড়বো না। সুজিয়ে তাও সতর্ক করে, এই উপাদানগুলো বিভিন্ন সেক্টরে ছড়িয়ে আছে, এগুলো খুঁজে পাওয়া কঠিন, যেমন তেমনই অর্জন করাও কঠিন। আর এটা যদি জোর করে আনতে যায় তবে সেই সেক্টরের কাছে সে শত্রু হয়ে যাবে, তখন জীবন বিপর্যয় দেখা দিতে পারে। আর দেখা গেল সব উপকরণ পেয়েও শেষ উপকরণ না পেলে সব ব্যর্থ হয়ে যাবে। তাই সব কিছু বিবেচনা করে জানবাই যদি নিজের মন স্থির করে ফেলে তবে সে যেতে পারে। আর এই কয়দিন সুজিয়ে তার চিকিৎসা চালিয়ে যাবে মুখে সুস্থ রাখতে। জানবাই তার মন স্থির করে ফেলেছে, তাই সে যাবেই, যেখানে থেকে পারুক সব উপকরণ নিয়ে আসবে। এরপর তাকে একটা বক্স দেওয়া হয় সব উপকরণ জমা করার জন্য, আর দ্রুত বেরিয়ে পড়তে বলা হয়। এরপর নিজের রুমে এসে ম্যাজিক্যাল টোকেন দেখতে থাকে সুজিয়ে, যেখানে একটা টোকেন মিসিং এখনো, মানে জানবাই টোকেন জমা দেয়নি। দাসী এবার এটা দেখে বলে সে টোকেন চেয়ে নিয়ে আসবে। সুজিয়ে তাকে থামিয়ে বলে সব উপকরণ নিয়ে আসার পরেই টোকেন নেবে। তখন দাসী বলে কত বছর লাগবে তার জন্য? 3-4 বছর। সুজিয়েও ভাবে আসলে কত বছর লাগবে, 3-4 বছর নাকি আরো বেশি। এর পরের দিন চিউসুইকে ফিরে যাওয়ার জন্য ঘোড়ার গাড়িতে তুলে দিয়ে জানবাই বেরিয়ে পড়বে। তখন চিউসুই বলে সে সোয়াট সেক্টরে আর ফেরত যাবে না, সে দূরে একটা জায়গায় চুংহুয়ার একটা বাড়ি আছে সেখানে থাকবে, কারণ সোয়াট সেক্টরে তার অতীতের স্মৃতি মনে পড়বে। এখানে চিউসুই সব কিছুর জন্য কৃতজ্ঞতা জানায় জানবাইকে আর তাকে নিজের জীবন গুছিয়ে নিতে বলে। কিন্তু জানবাই বলে শুধু চুংহুয়ার জন্য না, একজন বন্ধু হিসেবে সে চিউসুই আর মোকে রক্ষা করবে। সে সব উপকরণ নিয়ে আসবেই। এরপর যে যার গন্তব্যের দিকে রওনা দেয়। অন্যদিকে সুজিয়ে আর তার দাসীদের একটা ছোট্ট গ্রামে দেখি। কিছুক্ষণ পর বোঝা যায় সুজিয়ে এই গ্রামের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা করে আসছে বহুদিন ধরে। এখানে একটা এতিমখানাও রয়েছে, সবার অনেক কেয়ার করে সুজিয়ে। গ্রামবাসী অনেকেই তার প্রতি অনেকটা কৃতজ্ঞ। তখন সেখান দিয়ে জানবাই যাচ্ছিল ঘোড়ায় চড়ে। হঠাৎ সে থেমে গিয়ে সুজিয়ের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এরপর মুচকি হাসে, একই মানুষে কত রূপ দেখা যায়। এরপর যেতে যেতে একটা ঘুড়ি দেখে জানবাই এবং থেমে যায়। একটা ছোট্ট পরিবারের সাথে তার দেখা হয়, যেখানে তাদের মেয়েটা পায়ে ভীষণ ব্যথা পেয়েছে ঘুড়ি উড়াতে গিয়ে। ঘুড়িটা ফেরত দিয়ে জানবাই তার পায়ের চোট ঠিক করে দেয় অনেকটা। এতে দম্পতি জানবাইকে ধন্যবাদ জানায় আর তাদের ঘরে কিছুক্ষণ বিশ্রাম নিতে আহ্বান জানায়। কিন্তু জানবাই বলে তার কোথাও যাবার তাড়া আছে, সে এখানে অপেক্ষা করতে পারবে না। তাও গৃহকর্তা সামান্য কিছু দিয়ে আপ্যায়ন করতে চান। জানবাই রাজি হয় ঠিকই, কিন্তু তারা ঘরে চলে গেলে এদিক দিয়ে সে ঘোড়া ছুটিয়ে চলে যায়। এতে দম্পতি বেশ অবাক হয়। এরপর দৃশ্য চলে যায় ইউয়ানি সেক্টরে। এখানে টং জীবিত থাকায় তাকে অ্যাসাসিন হিসেবে নেওয়া হয়েছে আর চ্যাং উজুর সাথে দেখা করার জন্য তৈরি করা হচ্ছে। তাকে চ্যাং উজুর কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল মিয়াও সুইয়ের। তো মিয়াও সুই তাকে বলে এতদিন সে বাইরের লোক ছিল, তাই নিয়ম মানেনি বলে তাকে কিছু বলা হয়নি,
কিন্তু এখন সে যেহেতু ভিতরের লোক হয়ে গেছে, তাই সকল নিয়ম তাকে মানতেই হবে। চ্যাং উজুর সাথে দেখা করার সময় তাকে হাঁটু গেড়ে বসে গ্রিটিং করতে হবে। টং কি বুঝলো কি বুঝলো না তা তার চেহারা দেখে কিছুই বোঝা গেল না। এরপর তাকে চ্যাং উজুর কাছে নেওয়া হলো। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হয়তো সে হাঁটু গেড়ে বসে সম্মান দেখালো। এরপর চ্যাং উজু তাকে কাছে ডেকে নিয়ে বলে, তুমি আমার জন্য উপযুক্ত এখন, তোমার মধ্যে সেই সাহস রয়েছে। এরপর তাকে একটা তরবারি দেয়, যেটার নাম ব্লাড লেটার, আর এটা বহু বছর ধরে নিজের কাছে রেখেছে চ্যাং উজু। এটা টং এর হাতে তুলে দেয় আর বলে, এটা সাধারণ কাজে ব্যবহারের জন্য নয়। টং সেটা ভালো করে দেখে জানতে চায় তাকে আসলে কি করতে হবে। এরপর তাকে ম্যাজিক্যাল লকেট দেওয়া হয়, আর এটাই জানবাইয়ের খুঁজে থাকা উপকরণের মধ্যে একটা দিয়ে তৈরি। এই লকেট দিয়ে চ্যাং উজু বলে, এই উপকরণ তুমি খুঁজে নিয়ে আসবে আমার জন্য। এটার প্রভাবে তুমি আমার চোখ দিয়ে মানুষকে কন্ট্রোল করতে পারবে। তবে এখন উপযুক্ত সময় না ব্যবহার করার, শুধু কাছে রেখে দিলেই হবে। এরপর টং সেখান থেকে বেরিয়ে যায় আর বরফে ঢাকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে থাকে। এইখানে চ্যাং উজুয়ের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি ছোটবেলা থেকে টং এর শরীরে 3টা বিষাক্ত সূচ গেঁথে রেখে তাকে বশ করে রেখেছে চ্যাং উজু, আর এখন তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে সুজিয়ে বছরের জন্য চিকিৎসার ম্যাজিক টোকেন বক্সে দিয়ে সেটা নিয়ে আসতে বলে, আর এর মধ্যে একটা টোকেন নির্দিষ্ট ব্যক্তির জন্য, সে যেন এটা পায় সেটাও নিশ্চিত করতে বলে দিল দাসীদের। এরপর সুজিয়ে তার কিছু দাসী নিয়ে একটা খোলা জায়গায় যায়। এখানে অনেকগুলো কবরের মতো রয়েছে পাথর দেওয়া। সেখানে জমে থাকা বরফ সরিয়ে দিচ্ছিল সুজিয়ে। এটা হয়তো সেই গ্রাম যেখানে সুজিয়ে ছিল, আর এক রাতে অনেক মানুষ মারা যায়। তার উদ্দেশ্য প্রতি বছরে সে শ্রদ্ধা জানাতে আসে। শ্রদ্ধা জানানো শেষে ফ্ল্যাশব্যাকে সেই রাতের ঘটনা দেখানো হয়। সেই রাতে শত্রুপক্ষ এই গ্রামে পুরো আগুন ধরিয়ে দেয় আর মানুষকে মেরে ফেলতে থাকে। সুজিয়ে আর সুহুয়ায়ে পালিয়ে বেঁচে যায়, কিন্তু সুহুয়ায়ে একটা ছোড়া বিদ্ধ হয়। সেই ছোড়াই হচ্ছে একমাত্র ক্লু খুনি বের করার, যা এত বছর ধরে সংরক্ষণ করে রেখেছে সুজিয়ে। সত্য বের করেই ছাড়বে আসলে কেন এসব ঘটেছিল সেদিন। এবার গল্পের নতুন চরিত্র আসে, জিং, শিউই সেক্টরের লিডার। সে ঘোড়ায় চড়ে তার দাসী ও সেনা নিয়ে হাজির হয় সুজিয়ের মেডিসিন ভ্যালিতে। দুইজন দাসী এসে জিজ্ঞাসা করে তার পরিচয়। জিং বলে, মেডিসিন ভ্যালি যে 2টা জিনিস লাগবে সেটা থাকলেই হলো, পরিচয় দিয়ে কি হবে। এরপর একজন সামনে এসে টোকেন আর অর্থ রাখে। তখন দাসীরা বলে, শুধু রোগীই যেতে পারবে, বাকিরা বাইরে থাকতে হবে। প্রথমে জিং এর সেনারা রাজি হয় না, তবে জিং বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়। এরপর ভিতরে গিয়ে কিছু দূর যাবার পর তাকে অপেক্ষা করতে বলা হয়। এরপর সুজিয়ে আসে। সুজিয়ে দেখেই তার সৌন্দর্যের প্রশংসা করে জিং, কিন্তু তার বিপরীতে স্বাভাবিকভাবেই জিংকে চিনে ফেলে সুজিয়ে। জিং বলে, আমি প্রশংসা করলাম আর তুমি আমার সাথে এত ঠান্ডা আচরণ করলে। তাছাড়া শুনেছিলাম তুমি নাকি অনেক লোভী, আমি তাই ভেবেছিলাম তুমি কোনো বয়স্ক মহিলা হবে। এরপর সুজিয়ে ছোট ছোট সুচ জিংকে ছুঁড়ে মারে। জিং নিজেকে বাঁচিয়ে নিয়ে বলে, এই কি তোমার অতিথি আপ্যায়নের নমুনা? আমি আসলাম চিকিৎসা নিতে আর তুমি ফাইট করতে যাচ্ছ। কিছুক্ষণ এভাবে ফাইট চলার পর সুজিয়ে বলে, তোমার শরীরে পয়জন আছে। কিন্তু জিং বলে, আমি ছোটবেলা থেকে পয়জনের সাথে বড় হয়েছি, তাই আমার ভুল হবার কথা না, আমার শরীরে পয়জন নেই। কিন্তু এরপর সুজিয়ে প্রমাণ দেখিয়ে দেয়। তখন জিন আসলেই অবাক হয়ে যায় তার দক্ষতা দেখে। এরপর ফার্মেসিতে নিয়ে গিয়ে তার ভালো করে চিকিৎসা করা হয়। কিন্তু লিডার হিসেবে একটা অহংকার সে এখানেও খাটাতে চায়। তাই সুজিও বলে, আগে তুমি আমার রোগী, পরে লিডার। তাই মনে হয় যদি চিকিৎসা করাতে হয় তবে আমার মতো চলতে হবে। অবশেষে জিং নরম হয়। এদিকে ঝানবাই পৌঁছে যায় তার প্রথম গন্তব্যের গ্রামে।